নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ভারতীয় রেলের কলকাতার লোকাল ট্রেনের সময়ানুবর্তিতা। শিয়ালদহ থেকে লালগোলাগামী এই ট্রেনে আমি সফর করব পলাশী পর্যন্ত, মানে সেই ঐতিহাসিক স্টেশন যেখানে মির্জাপুরের বিশ্বাসঘাতকতায় ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়েছিল। এই শহরে আপনাদেরকে দেখাবো কিভাবে শহর থেকে শহরতলি এবং গ্রামের পরিবেশে পরিবর্তিত হয়, দক্ষিণ থেকে উত্তরে ভূপ্রাকৃতিক কোনো পরিবর্তন হয় কিনা। সর্বোপরি প্রতিটি স্টেশনের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকবেন। শিয়ালদহ থেকে ট্রেনটি নির্ধারিত সময় 10:28 ছেড়ে প্রথম স্টপেজ দমদমে দেয়। এই দমদম স্টেশনেই মেট্রো রেল, চক্র রেল এবং সাধারণ রেল পাশাপাশি চলে, যেটা ভারতবর্ষের আর কোথাও দেখা যায় না। এই দমদম শহরটি মূলত গড়ে উঠেছিল ইংরেজ সেনা ছাউনিকে কেন্দ্র করে। 1857 সালে সিপাহী বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল এই শহর। বাদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন পাতাল রেল মানে মেট্রো রেল আমার পাশাপাশি চলছে। ভারতবর্ষের প্রথম মেট্রো রেল চালু হয়েছিল এই দমদম শহর থেকে। 1984 সালে দমদম থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এই মেট্রো রেল চালু হয়েছিল। কলকাতা শহরে বড় বড় অট্টালিকা যতই থাকুক না কেন, রেল লাইনের পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে গাছ আর গাছ রয়েছে। এবার আসতে চলেছে বেলঘরিয়া স্টেশন। এই ট্রেনটির বেলঘরিয়াতে কোনো স্টপেজ নেই। এই বেলঘরিয়াতেই একটা সময় নদিয়া, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, মালদা জেলা থেকে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে আসতো সরকারি চাকরির পরীক্ষার প্রশিক্ষণ নেবার জন্য। আর্থিক পরিস্থিতি ভালো না হয় সরকারি চাকরির জন্য প্রশিক্ষণ আমার কোনোদিনও নেওয়া হয়। তবুও আপনাদেরকে বলে রাখি, আমি বর্তমানে 3 নম্বর সরকারি চাকরিতে কর্মরত এবং আরও দুটোতে যোগদান করিনি। এটা শুধুমাত্র তাদের জন্য বললাম যারা বাড়িতে বসেই সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, শুধুমাত্র মনোবল বাড়ানোর জন্য। এবারে পার করছি আগরপাড়া স্টেশন। এই আগরপাড়াতেও এই ট্রেনের কোনো স্টপেজ নেই। পার করছি সোদপুর স্টেশন। এই সোদপুর স্টেশনের পাশেই রয়েছে টেক্সম্যাকো কোম্পানির বিরাট রেল ওয়াগন ফ্যাক্টরি। স্টেশন পেরোনোর সঙ্গে সঙ্গে দেখতে পাবেন প্রচুর পরিমাণে নতুন নতুন রেলের সব ওয়াগন সারিবদ্ধভাবে রাখা রয়েছে। এই ওয়াগনগুলো ভারতীয় রেলের বিভিন্ন জোনে সাপ্লাই করা হয়। এবারে যে কারখানাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বড় বড় লোহার পাইপ তৈরি করার কারখানা। উঁচু বালির ঢিবির মতো করে রাখা যে বস্তুগুলো দেখা যাচ্ছে, সেটি আসলে চুনাপাথরের। কথা বলতে বলতেই পার হয়ে যাচ্ছি খড়দহ স্টেশন। আমাদের ট্রেনটি চলছে আপ মেন লাইন মানে 3 নম্বর লাইন দিয়ে, আর আমাদের পাশে যে ট্রেনটি যাচ্ছে সেটি হচ্ছে আপ সাবারবান লাইন মানে 1 নম্বর লাইন দিয়ে। আমাদের পাশে যে ট্রেনটিকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপ শান্তিপুর লোকাল। এই শান্তিপুর লোকাল একবার আগে যাচ্ছে, একবার আমরা এগিয়ে যাচ্ছি। তবে এই রেলের কাল্পনিক প্রতিযোগিতাটা কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। যারা রেল ভালোবাসেন এবং রেলে চাপতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের যাত্রা অত্যন্ত সুমধুর। যাত্রাপথে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য একদম সরাসরি রানাঘাট স্টেশনে চলে এলাম। শিয়ালদহ থেকে রানাঘাটের রেল পরিষেবা চালু হয় 1862 সালে এবং চালু হওয়ার মাত্র 2 মাসের মধ্যেই এই রেলপথটিকে সম্প্রসারণ করা হয় কুষ্টিয়া শহর পর্যন্ত, যেটি বর্তমান বাংলাদেশে অবস্থিত। এই রানাঘাটের রানু মণ্ডলের নাম কিন্তু অনেকেই শুনেছেন। একজন ভিখারিনীর সুমধুর গানের কণ্ঠ সোশ্যাল মিডিয়ায় পুরো ভাইরাল হয়ে যায়। ব্রিটিশ আমলে রানাঘাট থেকে কুষ্টিয়া পর্যন্ত যে লাইনটি চালু হয় সেটি আসলে মেন লাইন, যেটি বর্তমানে গেদে লাইন হিসাবে পরিচিত। এই রানাঘাট শহরকে শান্তিপুর এবং কৃষ্ণনগরের সঙ্গে যুক্ত করার জন্য চূর্ণী নদীর ওপার থেকে শান্তিপুর হয়ে কৃষ্ণনগর পর্যন্ত রেল লাইন পাতা হয় 1899 সালে। আর একটি লাইন রানাঘাট থেকে আশতলা ঘাট পর্যন্ত সম্প্রসারণ করা হয়। এই লাইনটি চূর্ণী এক্সটেনশন রেলওয়ে নামে পরিচিত ছিল। তাহলে ব্যাপারটা ঠিক এই রকম দাঁড়ালো। সেই সময়ে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যেতে হলে আপনাকে প্রথমে রানাঘাট এবং তারপরে চূর্ণী এক্সটেনশন রেলওয়ে দিয়ে আশতলা ঘাট পর্যন্ত এবং তারপরে ফেরির মাধ্যমে ঘাট পার করে শান্তিপুর হয়ে কৃষ্ণনগর আসতে হতো। পরবর্তীকালে 1925 সালে এই চূর্ণী নদীর উপরেই একটি ব্রিজ স্থাপন করা হয়, যেটি বর্তমানে কালীনারায়ণপুর জংশন নামে পরিচিত। দেখুন, এটাই হচ্ছে সেই বিখ্যাত চূর্ণী নদী এবং এই ব্রিজটি হলো সেই ব্রিজ, যদিও এই ব্রিজটি পরবর্তীকালে নতুন করে তৈরি করা হয়েছে।
আর এটি হলো সেই কালীনারায়ণপুর জংশন। এখান থেকে একটি লাইন বাঁদিকে শান্তিপুরের দিকে গেছে আর সোজা চলে গেছে কৃষ্ণনগর লালগোলার দিকে। কালীনারায়ণপুর পার করে কৃষ্ণনগর লাইনের পরের স্টেশন বীরনগর। মধ্যযুগীয় বিখ্যাত কবি কৃত্তিবাস ওঝার বাড়িতে এই বীরনগর স্টেশনে নেমেই যাওয়া যায়। আবার শান্তিপুর লাইনের ফুলিয়া স্টেশন নেমেও সেখানে যাওয়া যায়। শহর থেকে প্রথমে শহরতলি, তারপরে কিভাবে দেখুন আমরা গ্রামের ভিতরে প্রবেশ করেছি। ভারতীয় রেলের একটি বিশেষত্ব রয়েছে, সেটি হচ্ছে আপনি উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিম যেদিকেই যাত্রা করুন না কেন, আপনি বসে থাকবেন আর জানলার ওপাশের সমস্ত দৃশ্য পরিবর্তিত হতে থাকবে। সাংস্কৃতিক এবং ভূপ্রাকৃতিক পরিবর্তন এতটাই হয় যে কেউ এটি অনুধাবন করতে পারে। এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন লেভেল ক্রসিং গেট তুলে দিয়ে নিচ দিয়ে আন্ডারপাসের ব্যবস্থা করা হয়েছে। এটি জালালখালী স্টেশন। এই ট্রেনের এই স্টেশনে কোনো স্টপেজ নেই। এটি হল্ট স্টেশন হলেও এর গুরুত্ব কোনো অংশে কম নেই। সবজি এবং ফুল চাষের জন্য বিখ্যাত হওয়ায় এখান থেকে প্রচুর পরিমাণে ফুল সবজি শহরে সরবরাহ করা হয়। এবারে আমরা প্রবেশ করছি গোপাল ভাঁড়ের শহর বা রাজা কৃষ্ণচন্দ্রের শহর অথবা মাটির পুতুলের জন্য বিখ্যাত শহর কৃষ্ণনগরে। অনেকেই জানেন না এই কৃষ্ণনগর শহরের পূর্ব নাম ছিল রেউই। পরবর্তীতে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয় কৃষ্ণনগর। আপনাদেরকে বলে রাখি, রাজা কৃষ্ণচন্দ্র নবাব সিরাজদৌল্লার সমসাময়িক। মধ্যযুগীয় বাংলার বিখ্যাত ব্যক্তিত্ব গোপালচন্দ্র ভাঁড় তার রাজসভারই সদস্য ছিলেন। নদিয়ার জেলা সদর কৃষ্ণনগরের ঐতিহাসিক স্থান অনেক রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি এবং প্রোটেস্ট্যান্ট চার্চ, যেটি তৈরি করা হয়েছিল 1840 সালে। এটি কৃষ্ণনগর স্টেশন। শিয়ালদহ থেকে 102 কিলোমিটারের যাত্রাপথে আমাদের ট্রেনটি এখনও পর্যন্ত নির্ধারিত সময়েই যাত্রা করছে। ট্রেনটি গ্যালোপিন হওয়ায় শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত মাত্র 8টি স্টেশনে থেমেছে। তবে এখান থেকে লালগোলা পর্যন্ত এই ট্রেনটি প্রতিটি স্টেশনেই দাঁড়াবে। এই কৃষ্ণনগর থেকেই একটা সময়ে নবদ্বীপ ঘাট পর্যন্ত টয় ট্রেন চলত। তারপরে সেই টয় ট্রেন পরিষেবাটিকে বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে সেই লাইনটিকে পুনরুদ্ধার করে ব্রড গেজে রূপান্তরিত করা হয়েছে এবং লাইনের সমস্ত কাজ শেষ করা হয়েছে। তবে ট্রেন এখনো পর্যন্ত চালু হয়নি। আশা করা হচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে। আমরা এবারে পার করব জলঙ্গি নদী। কৃষ্ণনগর শহরটি এই নদীর তীরেই অবস্থিত। প্রাগৈতিহাসিক যুগ থেকেই মানুষের নদীর পাশে বসতি স্থাপনের প্রবণতা রয়েছে। সেই জন্যই একটু খেয়াল করলে দেখতে পাবেন বিশ্বের প্রায় সমস্ত বড় শহরই কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। শিয়ালদহ থেকে লালগোলা পর্যন্ত বাসে কিংবা ট্রেন সফরে আপনাকে মূলত দুটো বড় নদী পার করতে হয়। একটি হলো চুন্নি নদী আর একটি হলো এই জলঙ্গি নদী। চুন্নি নদী আমরা রানাঘাট পেরিয়েই পার করে নিয়েছি। এখন আমরা পার করব জলঙ্গি নদী। জলঙ্গি নদীর উপরে যে রেল সেতুটি রয়েছে সেটি খুব সুন্দর। দুঃখের বিষয়, আমি সেই সেতুটি পার হওয়ার কোনো ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাতে পারলাম না। এখন ট্রেনটি থেমেছে বাহাদুরপুর স্টেশনে। এটি একটি হল্ট স্টেশন হলেও ভৌগোলিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। অনেকে জানে কর্কটক্রান্তি রেখা ভারতকে দুটি ভাগে ভাগ করেছে, উত্তর এবং দক্ষিণ। আর এই কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের মোট 8টি রাজ্যের উপর দিয়ে পাস করেছে। তার ভেতরে আমাদের পশ্চিমবঙ্গও রয়েছে। আপনি বাহাদুরপুর স্টেশনে নেমে 12 নম্বর জাতীয় সড়কের পাশেই দেখতে পাবেন কর্কটক্রান্তি রেখার একটি পিলার বসানো রয়েছে। এবারে আসতে চলেছে ধুবুলিয়া স্টেশন। সড়ক পথে ধুবুলিয়া ঢোকার আগেই এই লেভেল ক্রসিংটি পার করেই মায়াপুরে যেতে হয়। আপনারা সকলেই জানেন বিশ্বের সবথেকে বড় ইস্কন মন্দির এই মায়াপুরেই অবস্থিত। মায়াপুরের এই রাস্তাতেই অবস্থিত খ্রিস্টীয় 11 শতকের বিখ্যাত বৌদ্ধবিহার, যেটি বল্লাল ঢিবি নামে পরিচিত। এই বুদ্ধ স্তূপটি বিহারের বিক্রমশিলা এবং বাংলাদেশের রাজশাহীর সোমপুর বিক্রমশিলার সমসাময়িক। এটি ধুবুলিয়া স্টেশন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের 99 নম্বর স্কোয়াড্রনের বেস ক্যাম্প এই ধুবুলিয়াতেই স্থাপিত হয়েছিল। চলে এসেছি মোড়াগাছা। এই স্টেশনটিকে আমার ব্যক্তিগতভাবে খুব সুন্দর লাগে। চারিদিকে খোলা মাঠযুক্ত এই স্টেশনটিকে যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যত দূরে চোখ যায় তত দূরে শুধু মাঠ আর মাঠ। এই মাঠের পর থেকেই শুরু হয়ে যায় বেথুয়াডহরি অভয়ারণ্যের জঙ্গল।
এটি নদিয়ার একমাত্র অভয়ারণ্য বেথুয়া ডহরি। 170 একর জায়গা নিয়ে তৈরি এই অভয়ারণ্যটি 1980 সালে চালু করা হয়। এখানে মূলত চিতল হরিণ, শিয়াল, বনবিড়াল, সজারু, বিভিন্ন ধরনের পাখি, এছাড়াও চন্দ্রবোড়া, অজগর সমেত প্রচুর সাপের সন্ধান পাওয়া যায়। আপনারা দেখতে থাকুন বেথুয়া ডহরির জঙ্গল। এটি বেথুয়া ডহরি রেলওয়ে স্টেশন। এখনো পর্যন্ত আমাদের ট্রেনটি 130 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করেছে। এই যাত্রাপথে এই ট্রেনটি মাত্র 2 মিনিট লেট করেছে। এই ট্রেনটি বেথুয়া ডহরি ছাড়ার কথা ছিল 13টা 6-এ, কিন্তু ট্রেনটি ছাড়লো 13টা 8-এ। দক্ষিণ থেকে উত্তরে সফরকালে গাঙ্গেয় সমভূমি অঞ্চলের কি পরিবর্তন হলো আপনারাই দেখুন। একদম সমতল জমি পেরিয়ে আমরা এখন চলে এসেছি এবড়ো খেবড়ো উঁচু নিচু ভূভাগের ভেতরে। এটি দেবগ্রাম স্টেশন। একটা জিনিস ভালো করে লক্ষ্য করলাম, কৃষ্ণনগর পেরোনোর পরেই এই ট্রেনে হকারদের আনাগোনা অটোমেটিক্যালি বেড়ে গেল। আজকে আমি যাত্রা করলাম শিয়ালদহ থেকে পলাশী পর্যন্ত 153 কিলোমিটারের যাত্রাপথ। এই যাত্রাপথে আমাদের ট্রেনটি মাত্র 5 মিনিট দেরিতে পৌঁছেছে। বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।